নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকে যে বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে সামিল হয়েছি সেটা সত্যি অর্থেই অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়। এবং আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কোথায় নিরাপত্তা। এই শীর্ষক শিরোনামে একটি অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে কথা বলবো বলে, আপনাদের সাথে আড্ডা দেব বলে আজকের এই আলাপন অনুষ্ঠানে আপনাদের সাথে সামনে এসেছি। এবং এই অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোনে ফোন করে। আমাদের ফোন নাম্বার 9362051711। আবারও বলছি 9362051711। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন এ ধরনের আলোচনা বা কেন এ ধরনের শীর্ষক শিরোনাম? যখন প্রকাশ্য দিবালোকে অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যায় তখন স্বাভাবিকভাবেই এই কথাটা সবার আগে প্রত্যেকটি মানুষের, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের মনেই এই কথাটা সবার আগে আসবে। এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে ধাপে ধাপে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেখানে আপনারা থাকবেন এবং একদিকে যেমন নিরাপত্তার বিষয়, আরেকদিকে আমরা আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি, আদৌ কি আমরা নেশামুক্ত হতে পারবো? আমরা কি নেশামুক্ত সমাজ, সুস্থ সমাজ আদৌ কি আমরা গঠন করতে পারবো? রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছেন, সেই ডাক কি বাস্তবায়িত হবে? এ ধরনের নানান প্রশ্ন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসবে। অনেক কথা বললাম, কিন্তু কেন, কি হয়েছে আজকে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই সকলের মনে ইতিমধ্যেই নাড়া দিয়েছে। ঘটনাটি কি? কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক প্রকাশ্য দিনে দুপুরে তাণ্ডব চালিয়ে অপর একটি যুবককে বেধড়ক মারধর করে তার মোটর বাইক হাতিয়ে নিয়ে যায় প্রকাশ্য দিবালোকে। এবং এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় আজ দুপুর নাগাদ। ঘটনার বিবরণে আমরা যেটা জানতে পেরেছি, সুমন দেবনাথ নামে তেলিয়ামুড়া ব্রহ্মছড়া এলাকার এক যুবক, সে তেলিয়ামুড়ার দিক থেকে তার নিজের মোটর বাইক চালিয়ে খাসিয়ামঙ্গল বিএসএফ ক্যাম্পের দিকে যাচ্ছিলেন কোনো এক ব্যক্তিগত কারণে। ঠিক এমন সময় গামাইবাড়িতে যে আলু গোডাউন রয়েছে, সেই আলু গোডাউন সংলগ্ন এলাকায় আসতেই কালিটিলা এলাকার জনৈক এক শিক্ষক পুত্র, যার নাম সাহিল বাসপোর, এবং অপর একজন অনিরুদ্ধ সাহা, এলাকাতে রুদ্র বলে যে পরিচিত, এবং তাদের সাথে অপর আরেকটি যুবক মিলে সুমন দেবনাথের পথ আটকায়। সুমন যখন কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই তার উপর রুদ্র, সাহিল সহ অপর যে একটি ছেলে ছিল তাকে বেধড়ক মারধর করতে থাকে। অবস্থা বেগতিক লক্ষ্য করে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে
পাশেই থাকা গভীর জঙ্গলে ঢুকে আশ্রয় নেয় সুমন। আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সুমনের যে অ্যাপাচি 160 মডেলের বাইকটি ছিল, সে বাইকটি ঘটনাস্থল থেকে নিয়ে পালিয়ে যায় ওই 3 যুবক প্রকাশ্য দিবালোকে, এবং তাকে প্রচন্ড মারধর করা হয়। এবং এই প্রসঙ্গে সুমন জানায় তার সাথে এই ছেলেরা পূর্ব পরিচিত, সুমন, বিশেষ করে সুমন পূর্ব পরিচিত। কিন্তু কি কারণে আচমকা তার উপর এই হামলা, এটাই সে বুঝে উঠতে পারেনি। পরবর্তী সময় খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা সম্পর্কে সম্পূর্ণ খোঁজ খবর নেয়। বিস্তারিতভাবে সুমনের কাছ থেকে তারা সেই ছেলের কাছ থেকে তারা সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তারা জেনে নেয়। তবে অপর একটি সূত্র মারফত অন্য খবর কিন্তু সামনে এসছে। আমরা পরবর্তী আলাপ আলোচনা বা কথায় যাব, তার আগে একবার দেখে নিই আজকের দিনের সেই চিত্র, যেখানে তার উপর আক্রমণ চালিয়ে কিভাবে এবং কি ঘটেছিল এবং তাকে কিভাবে মারধর করা হয়েছে সেই চিত্র একবার দেখে নিন। টাইমিংটা একটু আমার অন্য পার্টি কি ডাক্তার অন্য পার্টি মানে সব দিক থেকে তুমি নিজে বুঝছো মন আমার মনে হয় ডাক্তার দিতে পারে আমরা আটটা হইতো আমার সামনে ওই স্যার আমি আছি গামাইবাড়ির মধ্যে। গামাইবাড়ির মধ্যে একটা ছেলে স্যার রাস্তার মধ্যে সামনে বাইক লিয়ে আছে গা আপনারা দেখলেন সে চিত্র, কিন্তু যে বিষয়টা বলতে হচ্ছে বা আমরা সূত্র মারফত যে খবরটা পেয়েছি, গত কিছুদিন পূর্বে ঠিক এই সড়কে অর্থাৎ তেলিয়ামুড়া টু খাসিয়ামঙ্গল যে রাস্তাটি, তার মধ্যে দু একজন অটো চালকের অটো ভাঙা হয়েছিল এবং তাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল অনিরুদ্ধ সাহা, যাকে রুদ্র বলে সবাই চিনে, এবং এই সাহিল বাজপুর, অর্থাৎ যে দুজন আজকের এই ঘটনার সাথে মূলত যুক্ত ছিলেন, তারা এ ধরনের কাজ করেছেন। এর মধ্যে এক অটো চালককে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে রেফারও করা হয়েছিল। তখন তেলিয়ামুড়া থানায় মামলাও হয়েছিল অনিরুদ্ধ সাহার নামে, যদিও কোনো না কোনোভাবে অনিরুদ্ধ সাহার পরিবার ওই ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয়। এখন এই ধামাচাপা দেওয়ার পেছনে কি রয়েছে রহস্য, সেটা সে পরিবার বলতে পারবে, নয়তো
আমাদের যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন বা তেলিয়ামুড়া থানার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারাই বলতে পারবেন। এবং তার রেশ কাটতে না কাটতেই ঠিক আজকে অনিরুদ্ধ সাহা সহ তার এই যে সাঙ্গপাঙ্গরা এই ধরনের একটা ঘটনা তারা সংগঠিত করেছে। তবে ঠিক কি কারণে সুমন দেবনাথের উপর আচমকাই হামলা তা এখনো বুঝে উঠতে পারছে না কেউই। সুমনের বক্তব্য তাদের সাথে তার কোনো পূর্বশত্রুতাও নেই। এমনকি সুমন দেবনাথ নামের ওই যুবকের অভিযোগ নেশায় আসক্ত হয়েই হয়তোবা এই অপরাধ সংগঠিত করেছে সাহিল, রুদ্র সহ অপর আরেক যুবক। কারণ অনিরুদ্ধ, সাহিল সহ তার সাঙ্গপাঙ্গরা সর্বদাই ড্রাগসের নেশায় বুঁদ হয়ে থাকে, এটাই কিন্তু প্রধান অভিযোগ। আমরা আগে শুনে নেব সুমনের ঠিক কি বক্তব্য, সেই বক্তব্যটা একবার শুনে নেব, আপনারাও শুনে নিন সুমনের কি বক্তব্য। আমি ছিলাম বিএসএফ ক্যাম্পের সামনে, আমার একজন বন্ধু টিয়া পাবো, তারপর আমার আরেকজন আসলো, দাইলাম টিয়া আনতাম, তারপর তাই আমার সাহিল আসলো, সাহিল আরেকজন আসলো, আমি চিনি সাহিল হলো কাজলার একটা মাস্টারের ছেলে, আমি চিনি না তার বাবার নাম কি, আমার বাবার চিনি, বাড়িও চিনি। সাহিল আসলো, সাহিল আরেকটা ছেলে আসলো, আমি চিনছি না, বড় একটু স্বাস্থ্য আসতো। তারপর আসলো, আসলো রুদ্র আসলো, এবার বাইকলে এসে আমার সামনে প্রথম দাঁড়াইতে বলে, তো সাহিল কি অবস্থা আমার বাইকের সামনে দাঁড়িয়েছে, আমার এই দিকে দাঁড়াইতে বলে, আমি দাঁড়াইতে বলে আমার বাইকের ভিতরে প্রথম একটা ঘুষি মারছে, সাহিল এখন দৌড়। তারপর আমার বাইকের থেকে সাবির লইতে মারলাম, সাবির লড়ানোর সময় আমার দৌড়, তারপর আমি দূরে ভাগছি, তারপর আমার বাইকের থেকে ব্যাঙ্গে গেছে, আমি এই জঙ্গলটা বাইক দিয়ে গেছি, তারপর আমার বাইক লেগে গেছে। কি কারণে আমি কিছু বুঝলাম না, এরা আমাদের কেলে আইলো, কোনো তো শত্রুতা আমি কিছু নাই, তো কি কারণ তোমার আমি এটা বুঝলাম না। পরিচিত আছে? পরিচিত তো আমার তো আগে তো পরিচিত আছে এমনি কোনো পরিচিত না, মনে কথাবার্তির লেগে এমনি আগে কথাবার্তি কইতাম, এমনি চিনি না, এমনি কথাবার্তি কই কি, এমনি কথাবার্তি করে এমনি মনে করো আস্তে আস্তে বন্ধু বান্ধব দেখলে কথাবার্তি কই, এরা হঠাৎ করে এমন করবো আমি ভাবনা পাচ্ছি না। এটা কোন জায়গাটা? এটা হলো গামাই বাড়ি, ফরেস্ট অফিসটা সাইডে ছিল আলুগুড় পরে দেন হাফটা জানাই। তোমার নাম কি? আমার নাম হলো সুমন দেবনাথ, বাড়ি হলো ব্রহ্মতলা। কি কারণে করছে, কি করছে আমি কিছু বুঝলাম না। তোমার আমার হলো অ্যাপাচে 164 বি। এই ব্যাপারে থানায় জানাইছো? এই ব্যাপারে আমরা থানায়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য কিন্তু আসছে, তেলিয়ামুড়া শহর জুড়ে যে বিভিন্ন নেশার রমরমা বাণিজ্য অবাধে চালিয়ে যাচ্ছে একাংশ নেশা কারবারীরা, সেক্ষেত্রে কিন্তু কুম্ভনিদ্রায় এখনো আচ্ছন্ন তেলিয়ামুড়া থানার মাথাভারী পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা। দিনে দুপুরে বাইক ছিনতাই করে মারধরের ঘটনা পথ চলতি মানুষ, সাধারণ মানুষজন থেকে শুরু করে রাস্তায় বেরোনো আমজনতার নিরাপত্তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গেছেন, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে প্রকাশ্য রাস্তায় এ ধরনের মারধর এবং বাইক ছিনতাইয়ের ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা কি ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে। কারণ তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। কারণ যার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে সে প্রকাশ্যে সে বক্তব্য কিন্তু তুলে ধরেছেন। কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে, এর আগেও পুলিশের অর্থাৎ তেলিয়ামুড়া থানা সংশ্লিষ্ট সেই যুবকের নামে একটি মামলা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময় এই মামলার নিষ্পত্তিও হয়ে যায়, এবং কিভাবে এই মামলার নিষ্পত্তি হয়েছে তা কেউ বলতে পারছে না। কিভাবে সম্পূর্ণ ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে সেটাও কেউ বলতে পারছে না। তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের অর্থাৎ তেলিয়ামুড়া থানার যারা
তখন ছিলেন, তাদের সাথে কি কথা হয়েছে সেটাও কেউ বলতে পারছে না। অথচ যারা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে, তারা ঘটনা সংগঠিত করার পর পুলিশ থেকে নিমেষেই নিস্তার পেয়ে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটানোর ক্ষেত্রে কিন্তু তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং এটাই তার প্রত্যক্ষ প্রমাণ আজকের যে ঘটনা সেটা। অনেকটাই চিন্তার বিষয়, কারণ প্রকাশ্য দিবালোকে মূল সড়কের উপর থেকে মারধর করে বাইক ছিনতাই করে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আবারও অভিযোগ হয়তোবা তারা নেশাগ্রস্ত ছিলেন এবং আমাদের সূত্রের যে বক্তব্য, ওই যুবকরা প্রতিনিয়তই নেশায় ডুবুডুবু হয়ে থাকেন। ড্রাগসের মতো নেশা তারা প্রতিনিয়ত নিয়ে থাকে এবং এরপরই তারা এ ধরনের ঘটনা সংগঠিত করে। কিছুদিন আগেও তারা একটা ঘটনা সংগঠিত করেছে, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যে অটো চালককে মারধর করা হয়েছে, অটো ভাঙচুর করা হয়েছে এবং পরবর্তী সময় সে অটো চালককে জিবি হাসপাতালে পর্যন্ত রেফার করতে হয়েছে তার আশঙ্কাজনক অবস্থা থাকার পরিপ্রেক্ষিতে। তাহলে প্রশ্ন আসছে, কোথায় নিরাপত্তা? কারণ যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছেন, আর যারা সাধারণ মানুষ তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন, তারা প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন হচ্ছেন। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, কেন এ ধরনের ঘটনা? কি ভূমিকা পুলিশ প্রশাসনের? কতটা নিরাপত্তায় রয়েছেন রাজ্যের মানুষ? এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার উকি মারবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন এবং যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর একটা কথাই বলেছিলেন, এ রাজ্য হবে নেশামুক্ত রাজ্য, নেশামুক্ত ত্রিপুরা। এবং সেই লক্ষ্যে কাজ করার জন্য যারা রাজ্যের রাষ্ট্রপতি কালাপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। এবং আজ যখন প্রায় 3.5 বছর অর্থাৎ 4 বছর ছুঁই ছুঁই, তখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে নেশার বাণিজ্য। এই হচ্ছে অবস্থা। একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলে নেব। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে ফোকাস ত্রিপুরায়। স্বাগত। হ্যাঁ, কে বলছিলেন? স্বাগত, আমি কমলপুর থেকে এসেছি। হ্যাঁ বলুন, কি নামটা বলবেন কি? যে আপনার কোথায় নিরাপত্তা এই নিরাপত্তা আর তো নাই। একটা জঙ্গলের কাজ করতেছে, আমি বিপ্লবের কাছে বলতে চাই এই সন্ত্রাস যাতে বন্ধ করে। কিন্তু আপনার যে কথা এবং যে আলোচনা খুবই ভালো লাগলো, কিন্তু ত্রিপুরায় এখন সন্ত্রাস একদম সারা ত্রিপুরা রাজ্যে একটা সন্ত্রাস চলছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো এ ধরনের ঘটনা রাজ্যের কোথাও না কোথাও ঘটে চলেছে। সে জায়গায় কিন্তু যারা পুলিশ প্রশাসনে রয়েছেন তাদেরকে অবশ্যই আরো দায়িত্ব নিতে হবে এবং এই ধরনের ঘটনা যারা করে চলেছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এ ধরনের কাজের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে
তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এটা করতে পারলেই স্বাভাবিকভাবে যারা এ ধরনের কাজের সাথে যুক্ত আছেন তারা কিছুটা হলেও পিছু পা হবেন। কিন্তু যদি পুলিশ ঘটনাস্থলে পদক্ষেপ গ্রহণ না করে এবং এ ধরনের ঘটনা যারা সংগঠিত করছে স্বাভাবিকভাবেই তারা আরো আশকারা পেয়ে যাবে এবং এ ধরনের ঘটনা তারা ঘটাতে থাকবে এবং সাধারণ মানুষ প্রকাশ্য দিবালোকে রাস্তায় মারধর করে বাইক ছিনিয়ে নিয়ে যাওয়া সত্যি অর্থেই একটা কঠিন বিষয়, একটা সাংঘাতিক বিষয় আমরা বলতে পারি। সেক্ষেত্রে অবশ্যই পুলিশ প্রশাসনকে আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে, যেন অপরাধীরা নিস্তার না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় যেটা নেশার যে বিষয়টা, নেশায় আসক্ত হচ্ছেন রাজ্যের একাংশ যুব সমাজ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং নেশায় আসক্ত হয়েই তারা এই ধরনের বিভিন্ন ধরনের কাজ তারা করে চলেছেন। সে জায়গায় যারা এ ধরনের নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন প্রথম অবস্থায় তাদেরকে শায়েস্তা করতে হবে পুলিশের। রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর, সেই নির্দেশ মোতাবেক পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে অবশ্যই আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারব। কিন্তু সেটা কতটা গড়তে পারব, কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রাজ্যের কোথাও না কোথাও প্রত্যেকটা দিন নেশা কারবারিদের আটক করছে পুলিশ, কিন্তু তারপরেও কিন্তু এই নেশার সাম্রাজ্য কিন্তু বন্ধ হচ্ছে না। যারা নেশা কারবারের সাথে যুক্ত তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের নেশা সামগ্রী বিক্রি করে চলেছেন। রাজ্য থেকে প্রতিনিয়ত নেশা সামগ্রী যেমন রাজ্যের বাইরে যাচ্ছেন, তেমনি রাজ্যে প্রবেশের সময় অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারছি নেশা সামগ্রী সহ নেশা কারবারিরা আটক হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই যে আটক হচ্ছে সেটাও কিন্তু বিষয় নয়। সুতরাং এই দিকে লক্ষ্য রেখে পুলিশ প্রশাসনকে আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে এবং আজকের যে ঘটনাটি ঘটেছে সত্যি অর্থেই এই ধরনের ঘটনা যদি ঘটে পুনরায় তাহলে নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে সকলকে আরো সচেতন হতে হবে এবং এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে চিহ্নিত করতে পুলিশকেও আপনারা সহযোগিতা করবেন, কারণ পুলিশের পক্ষেও হয়তো সব সময় প্রকৃত দোষী যারা রয়েছেন তাদেরকে হয়তো খুঁজে বের করা সম্ভব হয় না, কারণ তারাও কিন্তু মানুষ। সেক্ষেত্রে যারা আছেন তাদেরকে সহায়তা করতে হবে এবং সহায়তা করলেই প্রকৃত দোষী যারা আছে তাদেরকে হয়তো পুলিশ আটক করতে পারবে। মূলত এই বিষয় নিয়েই আমাদের আজকের এই আলাপন অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে কথা বলেছি এবং আপনারাও আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের জানিয়েছেন। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আরেকটা কথা যেটা বলতে চাইছি, কোভিড বিধি রাজ্যে এখনো লাগু আছে, কারণ এই মহামারী কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি আজকের দিনের ঘটনা দেখি, স্কুল কলেজ খুলেছে, কিন্তু রাজ্যের রাজধানীর একটি বনিদি স্কুল, শিশু বিহার স্কুল, তার প্রাথমিক বিভাগ কিন্তু খোলার পর পুনরায় বন্ধ করা হয়েছে, কারণ স্কুলের বেশ কয়েকজন ছাত্র এই মহামারীতে আক্রান্ত হয়েছেন। সুতরাং সেই জায়গায় সকলকে আরো সচেতন হতে হবে এবং এই মহামারীকে রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্য সরকার যে নীতি নির্দেশিকা দিয়েছে সেগুলিকে অবশ্যই মান্যতা দিয়ে চলতে হবে এবং সেটা করতে পারলেই আমরা যে সুস্থ একটি সমাজের কথা বলছি, যে রোগমুক্ত একটি সমাজের কথা বলছি, সেটা আমরা
তৈরি করতে পারবো এবং আমরা সুস্থ থাকব। এই বিষয় নিয়েই আমাদের আজকের আলাপন অনুষ্ঠান ছিল। আপনারাও আমাদের সাথে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমাদের এই অনুষ্ঠান আরো পুষ্ট হবে। এখনকার মতো এই পর্যন্তই শেষ করছি। আমাদের পরবর্তী সংবাদ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।